সবাইকে ওয়েলকাম করছি যমুনা ব্যাংক প্রেজেন্স টিবিএস ম্যাচ অ্যানাটমিতে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, এবং আজকের সকালটা অর্থাৎ 27 তারিখ বাংলাদেশ সময় ঠিক সকাল 6:30 মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান এবারের ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনালে। সো আমরা সবাই হয়তো ভেবেছিলাম যে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, একটা দারুণ খেলা আমরা উপভোগ করব, কিন্তু মাত্র 56 রানে 11.5 ওভারেই কিন্তু আসলে আমরা দেখলাম যে অল আউট হয়ে গেল আফগানিস্তান, এবং এত চমৎকার করে তারা সেমিফাইনালে আসলো। আমার কেন যেন মনে হচ্ছিল যে আফগানরা খুব ভালো করবে, বাট সেটা আসলে হয়নি। আলটিমেটলি সাউথ আফ্রিকা জয় পেয়েছে, চলে গেছে ফাইনালে। এবং আজকে দ্বিতীয় সেমিফাইনাল, আমরা সবাই জানি ইন্ডিয়া এবং ইংল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে। ইংল্যান্ড ডেফিনেটলি চাইবে তাদের এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে, অবস্থানটাকে টিকিয়ে রাখতে। অন্যদিকে ইন্ডিয়া তো ডেফিনেটলি ছাড়ার পাত্র না, এবং ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই তাদের মনে আছে যে পুরো আনবিটেন থেকে ফাইনালে গিয়ে তারা আসলে হেরে গিয়েছিল। সো অবশ্যই ইন্ডিয়া চাইবে টি20 ওয়ার্ল্ড কাপ 2024টা জয় করতে। দর্শক সবাইকে আরও একবার ওয়েলকাম করছি টিবিএস ম্যাচ অ্যানাটমিতে, এবং আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ফর্মার ক্রিকেটার ও বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম মেহরাব হোসেন অপি, এবং সেই সাথে আরও একজন আছেন যিনি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, স্পোর্টস জার্নালিস্ট রিয়াসাদ আজিম। হ্যালো, কেমন আছেন? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। সাথে অপি ভাই আছেন। অপি ভাই থাকলে অনেক আলোচনা করেন, এবং তিনি খুব মনে হচ্ছে পড়াশোনা করে এসেছেন। আমি ফান করছিলাম। সকালের ম্যাচটা তো নিশ্চয়ই একটু হতাশাগ্রস্ত করেছে, যদিও আপনি সাউথ আফ্রিকা সাপোর্ট করেছেন। হতাশা তো বটেই, কিন্তু আমার কাছে মনে হয় যে ক্রিকেট প্রেমী যারা, ক্রিকেটকে যারা ভালোবাসেন, ক্রিকেট এক্সপেক্টেডদের কাছে আমার কাছে মনে হয় যে দিনটি ছিল হতাশার। এবং প্রথম সেমিফাইনাল এরকমভাবে মানে শেষ হবে আমরা কেউ সেটা কাম্য ছিল না। বাট তারপর আমার কাছে মনে হয় আফগানিস্তানের ব্যাটিং এই ধসের কারণটা হচ্ছে তারা টুর্নামেন্টটা শুরু যেভাবে করেছিল, তাদের টুর্নামেন্ট জুড়েই কিন্তু আপনার প্রথম দুই ব্যাটসম্যান ছাড়া ইব্রাহিম জাদরান এবং গুরবাজ তারা দুইজন যদি রান করেন হয়তো বোর্ডে এসে 30 থেকে 140টি রান যোগ হয়। বোলিং স্ট্রেংথের কারণে তারা হয়তো ম্যাচগুলো জিতে যায়। কিন্তু বাট প্রথম থেকে কিন্তু এই টুর্নামেন্টে আমার কাছে মনে হয় তাদের ব্যাটিংটা এক্সপোজ ছিল, এবং তাদের ব্যাটসম্যানরা মানে কোনো ব্যাটসম্যানই রানের ছন্দে ছিলেন না, ফর্মেও ছিলেন না। তো সেদিকে আমার কাছে মনে হয় তাদের জন্য বিরাট বড় একটা, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে ব্যাকলট ছিল। তো সেদিক থেকে আপনার সাউথ আফ্রিকা যে ধরনের ক্রিকেট খেলে এসেছে, তারা কিন্তু প্রথম রাউন্ড থেকে নিয়ে এই আপনার সুপার 8 পর্যন্ত, সেমিফাইনাল পর্যন্ত ইনফ্যাক্ট তারা কিন্তু ম্যাচ যতগুলো জয়লাভ করেছে সবগুলো কিন্তু খুব ছোট ছোট ব্যবধানের জয় ছিল, কিন্তু বাট টিম ওয়ার্কটা তাদের গুছানো ছিল। ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টেই কিন্তু প্লেয়ারদের কন্ট্রিবিউশন কিন্তু ছিল। ওয়ারেজ আপনার আফগানিস্তানে শুধু বোলারদের কন্ট্রিবিউশন ছিল, আর টপ অর্ডারের ব্যাটসম্যানদের থেকে এই দুইটি ব্যাটসম্যান। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় এরকম টি20 বড় একটা আসরের সেমিফাইনালে এখানে নার্ভ ধরে রাখার একটা বিষয় ছিল, যেটা কিনা আফগানিস্তানদের কখনোই এই পজিশনে পড়তে হয়নি, এবং এই দিস দ্য ফার্স্ট টাইম যে তারা এত বড় একটা আসরের সেমিফাইনাল পর্যন্ত উপনীত হয়েছে। এটাও তাদের জন্য একটা বিরাট বড় কিন্তু একটা অ্যাচিভমেন্ট অবশ্যই বটে। কিন্তু সেদিক থেকে আমার কাছে মনে হয় যে সেমিফাইনালে যে ধরনের ক্রিকেট খেলা প্রয়োজন ছিল, নার্ভ ধরে রাখার প্রয়োজন ছিল, সে ধরনের এক্সপিরিয়েন্সটা কম থাকার কারণে আমার কাছে মনে হয় তার ম্যাচ থেকে ছিটকে গেছে। একদম, মানে এটা খুব দুঃখজনক যে মাত্র 11.5 ওভারে শেষ হয়ে যাবে খেলা, 56 রান করে তারা অল আউট হয়ে যাবে। অন্যদিকে যদি সাউথ আফ্রিকার দিকে তাকাই, 8.5 ওভারে গিয়ে কিন্তু তারা আসলে খেলাটা শেষ করে ফেলেছে, 60 করেছে। আমি একটু রিয়াসাদ আজিমের কাছে যাব। গতকাল যখন আমরা কথা বলছিলাম প্রি শোতে, এই মানে সেই বিষয় নিয়ে কথা বলার সময় আপনি একটা কথা বলেছিলেন যে আমি প্রশ্ন করেছিলাম গুরবাজ হয়তো একটু ইনজুরিতে রয়েছেন, তিনি আসলে পারফর্ম করবেন কিনা। আপনি বলেছিলেন যে এটা অনেক কথাই আসলে তারা বলে, কিন্তু ফাইনালে যখন খেলাটা হবে তখন বোঝা যাবে যে গুরবাজ আসলে পারফর্ম করছেন কিনা। পারফর্ম করলেন, 12 বলে 10 করলেন, এবং আসলে যেটা ভাইয়া একটু আগে বললেন যে টপ অর্ডাররা যদি কাজ না করে আফগানদের, তাহলে ওই জাদরান এবং গুরবাজ ছাড়া বাকিরা টানতে পারে না। সো প্রবলেমটা কি হলো, বা আপনি কি বলতে চাইবেন প্রথম সেমিফাইনাল নিয়ে? সবচেয়ে বড় ব্যাপার কি, মানে আপনি যদি প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের 56 রান হিসাব করেন, এই 56 রানের মধ্যে সবচেয়ে বেশি রান করেছে হচ্ছে এক্সট্রা। 11 জন ব্যাটার ব্যাট করেছে, বাট এক্সট্রা হচ্ছে সবচেয়ে বেশি, 13টা। এই 13টা এক্সট্রা মাইনাস করলে তাদের 11 জন ব্যাটসম্যান মিলে করেছে হচ্ছে 43 রান। ভাবতে পারেন আপনি, মানে একটা দল যারা সেমিফাইনালসে খেলেছে, যারা এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক, সেই দলটার 11 জন ব্যাটসম্যানের কন্ট্রিবিউশন ইন দ্য সেমিফাইনালস অনলি 43 রানস। ম্যাচটা ওখানটাই শেষ হয়ে গেছে। কিছু কিছু ব্যাপার আপনি দেখবেন যে 2014 সালে যখন হচ্ছে বিশ্বকাপ ফুটবল হয়, সেই সময়টা আর্জেন্টিনা ফাইনালে গিয়েছিল, জার্মানির কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে তারা হচ্ছে ম্যাচটা জিততে পারে নাই। সেই ম্যাচটায় বা সেই টুর্নামেন্টে ফিফা ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসির একক একটা নৈপুণ্য ছিল। তিনি কিন্তু সেবারও পুরো টুর্নামেন্টের সেরা ফুটবলার ছিলেন, এবারও তিনি হয়েছেন, মানে লাস্ট ওয়ার্ল্ড কাপে। কিন্তু
সেবারও হয়েছিলেন, 2014 সালের কথা আমি বলছি। এখন লিওনেল মেসি সেরা ফুটবলার হয়েছেন ঠিকই, গুরবাস এবারের টুর্নামেন্টে হাইয়েস্ট রান গেটার হয়েছেন ঠিকই, কিন্তু দল হিসেবে যখন আর্জেন্টিনা ফাইনালে ক্লিক করতে পারলো না, তখন কিন্তু আলটিমেটলি তারা চ্যাম্পিয়ন হতে পারলো না। তো হোয়েনেভার ইউ আর প্লেইং লাইক এ ওয়ার্ল্ড কাপ, ইউ নিড টু বি এ টিম। টিম এফোর্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই ইউর টিম, মানে কনসিডারিং 11 ক্রিকেটার্স অর 11 ফুটবলার্স, তো ওই জায়গায় যখন গুরবাজের উপর আর জাদরানের উপর আপনি ডিপেন্ড করবেন ম্যাচের পর ম্যাচ, লিওনেল মেসির উপর যখন আর্জেন্টিনা ডিপেন্ড করবে ম্যাচের পর ম্যাচ, তখন হয়তো লিওনেল মেসিও যেমন ম্যাচ জেতাবেন, একটা দুটা তিনটা চারটা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল, কোনো একটা সময় গিয়ে তো তার ওই ব্যাক টেস্টটা হবে, যেটা আজকে হয়েছে আফগানিস্তানের। আজকে হচ্ছে তাদের টপ অর্ডার কিন্তু ক্লিক করতে পারে নাই, বাকিরাও ফ্লপ। যেদিন ফাইনাল হয়েছিল জার্মানি আর্জেন্টিনা, সেদিন মেসি হচ্ছে ক্লিক করতে পারেনি, বাকিরাও ফ্লপ। এই যে ব্যাপারটা, এটা আসলে একটা দলকে হয়তো একটা পর্যায় পর্যন্ত নিয়ে যায়, কিন্তু ওই যে টার্গেটটা আছে না, যে ফাইনাল গোল, যেখানটায় আমি আসলে যেতে চাই, আমি ট্রফিটা উঁচিয়ে ধরতে চাই, এই জিনিসটা খুব ডিফিকাল্ট। আবার 2022-এর আর্জেন্টিনার দিকে আপনি তাকান, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, কারণ এখানটায় অনেকেই ছিল, এনজো পেরেস থেকে শুরু করে, এমিলিনো মার্টিনেজ থেকে শুরু করে, লিওনেল মেসি থেকে শুরু করে, অসংখ্য পারফরমার যখন একটা দলের জড়ো হয়, তখন কিন্তু ওই প্রেশারটাও একজন দুজনের উপর কমে যায় এবং দল নৈপুণ্যের স্মারক হিসেবে সাফল্য পায়। আফগানিস্তান ওই জায়গাটায় আসলে হেরে গেছে। আমার কাছে মনে হয় যে তাদের ব্যাটিং ওয়াইজ তারা যে ডিপেন্ডেন্সিটা করেছিল একজন দুজনের উপর, আজকে তাদের ব্যাট ডে ছিল এবং বাকিদের অ্যাজ ইউজুয়াল আজকে ব্যাট ডে ছিল, সো দ্যাট তাদের সবার কন্ট্রিবিউশন ছিল 43, এক্সট্রা কন্ট্রিবিউশন ছিল 13, হাইয়েস্ট। এবং তাদের বোলাররাও কিন্তু কিছু করতে পারেনি, যেখানে আমরা এটাও আলাপ করেছি যে টপ 5 উইকেট টেকারদের মধ্যে 3 জনই হচ্ছে আফগান বোলার, তারাও তো আসলে এই অল্প রানের মধ্যে তো আটকাতে পারলো না আলটিমেটলি। এখানটা আসলে এই ধরনের স্কোর করলে মানে আফগানিস্তানের বোলার কেন, মানে এবারে বিশ্বকাপে যদি আপনি হচ্ছে সব মানে দলগুলোর বোলারদেরকে নিয়ে যদি বেস্ট 5-6 জন বোলার চুজ করেন, তারাও কিছু করতে পারবে না। কারণ বোলারদের জন্য আছেটা কি, আপনারা দেখেন প্রতি ওভারে 3-এর নিচে রান লাগে জয়ের জন্য, 20 ওভারের খেলা, 3-এর নিচে রান লাগে, ওই জায়গাটা কিছু করার নেই। আবার হচ্ছে পাওয়ার প্লে নামের একটা জিনিস তো রয়েছে, যেখানটা হচ্ছে ফিল্ডিং রেস্ট্রিকশন থাকে, সেই 6 ওভারের মধ্যে একটা ঘটনা ঘটবে। সো আমার কাছে যেটা মনে হয়েছে সেটাকেই কাজে লাগিয়েছে। আবার আফগানিস্তান কিছুটা অ্যাবসেন্ট মাইন্ডেড ছিল। আপনি যদি খেলাটা দেখে থাকেন, দেখবেন যে রেজা হ্যান্ড্রিক্সের একটা ক্যাচ উইকেট কিপার নিয়েছেন, কিন্তু সেই কট বিহাইন্ডের আবেদন করেননি উইকেট কিপার কিংবা বোলার কেউই, নাম্বার 1। আম্পায়ারও সেটা টের পাননি। এবারের বিশ্বকাপের আম্পায়াররা কেন যেন একটু টের পাচ্ছেন না, তো এবারও আজকের দিনেও তারা টের পান নাই। পরবর্তীতে সেটা আমরা দেখেছি যে স্নেকোমিটার যখন রিপ্লেতে দেখাচ্ছিল যে দ্যাট ওয়াজ আ ক্যাচ, কট বিহাইন্ডের অ্যাপিল কেউ করেনি এবং আম্পায়ার ওটা টের পায়নি। তো এই যে অ্যাবসেন্ট মাইন্ডেড থাকা এবং মাত্র 56-57 রান করা, এটা আসলে ম্যাচটা তারা তখনই হেরে গেছে। আপনি যত বড় যত ভালো চিত্রশিল্পী হন না কেন, দিন শেষে আপনার হাতে যদি তুলি না থাকে, আপনি আঁকতে পারবেন না। আপনি যত ভালো বোলার হন না কেন, আপনি যদি স্কোরবোর্ডে রান না দিতে পারেন, তাহলে ওই বোলার দিয়ে কি করবেন? এক্স্যাক্টলি। আমি চলে আসি আপনার কাছে, হেড টু হেড যদি তুলনা মানে হিসাব করি, তাহলে ওয়ার্ল্ড কাপে মুখোমুখি দেখা হয়েছে 4 বার, ইন্ডিয়া এবং ইংল্যান্ডের, এবং 2 বার ইন্ডিয়া জিতেছে, 2 বার ইংল্যান্ড জিতেছে। বাট দুটো দলই আজকে সেমিফাইনাল খেলবে, সেকেন্ড সেমিফাইনাল। বৃষ্টির একটা আধিক্য রয়েছে, আলটিমেটলি কি মনে হচ্ছে? দেখুন, বৃষ্টির উপরে তো কারো হাত নেই প্রথমত, আর দ্বিতীয়ত আমার কাছে মনে হয় যে আমরা যে ধরনের এক্সপেকটেশন করছি যে না একটা হাই ভোল্টেজ একটা ম্যাচ হবে, অবশ্যই এক্সপেক্ট করছি এই কারণে যে টি-20 বিশ্বকাপের মতো সেমিফাইনালের জায়গায় দুটি দলই শক্তিশালী এবং একজন দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় এই দুটি দল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কিন্তু টুর্নামেন্টে এন্ট্রি করেছেন। তো তারা ভালো ক্রিকেট খেলেই উপনীত হয়েছেন সেমিফাইনালে, এবং দল হিসাবে আমার কাছে মনে হয় যে সব থেকে গোছানো ক্রিকেটটা কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে খেলেছে একমাত্র দল, সেটা হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডে যদি আপনি প্রথম টপ অর্ডার থেকে ব্যাটসম্যান যদি দেখেন, নাম্বার 6 পর্যন্ত ব্যাটসম্যানের এই টুর্নামেন্ট জুড়ে প্রতিটা ব্যাটসম্যান কেউ না কেউ 50 ঊর্ধ্ব রান করতে সক্ষম হয়েছেন। অপরদিকে যদি আমি ভারতের কথা বলি, ওদের ব্যাটিং লাইনে অনেক স্ট্রং, বাট তাদের টপ ক্লাস ব্যাটসম্যানের মধ্যে বিরাট কোহলি স্টিল এখনও স্ট্রাগলিং, তিনি ফর্মে নেই, এবং রোহিত শর্মাও ছিলেন না, কিন্তু বাট রোহিত শর্মার লাস্ট ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ধরনের বিধ্বংসী ব্যাটিং করেছেন, তিনি ফর্মে ফিরেছেন, সেটা স্বাভাবিক। কিন্তু সূর্যকুমার পাশাপাশি রান তুলে দিচ্ছেন, ঋষভ পান্ট আছেন, কিন্তু তাদের ইন্ডিয়ার ব্যাটিং স্ট্রেংথ আমার কাছে যেটা মনে হচ্ছে যেটা কিনা আপনার ইংল্যান্ডের স্পিন বোলিং অ্যাটাককে একেবারে ধুলে মিশে করে দিতে পারে, সেটা হচ্ছে নাম্বার 3 পজিশনে কিন্তু ব্যাট করেন ঋষভ পান্ট, যিনি কিনা লেফট হ্যান্ড। নাম্বার 5-এ ব্যাট করছেন শিবম দুবে, তিনিও লেফট হ্যান্ড, এবং নাম্বার 7-এ ব্যাট করছেন জাদেজা, তিনিও লেফট হ্যান্ড। এবং লেফট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য লেফট আর্ম স্পিনার এবং রাইট আর্ম লেগ স্পিনার
খেলাটা সব থেকে বেশি ইজি এবং অফ স্পিন বলকে আপনার T20 ফরম্যাটে মারাটা সব থেকে ইজি। তো সেদিক থেকে রাশিদ খানের উপরে টার্গেট আজকে অবশ্যই থাকবে এই ম্যাচে আমার কাছে মনে হয়। এবং অন্যান্য দল যখন প্ল্যানিং করে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন করতে গেলে আপনার 5 নম্বর ব্যাটসম্যানকে অনেক সময় 4 নম্বর আসতে হয়, 3 নম্বর ব্যাটসম্যানকে অনেক সময় 5 নম্বরে যেতে হয়, কিন্তু ইন্ডিয়ার কিন্তু এই জিনিসটা করতে হয় না, তাদের ব্যাটিং লাইন আপটা এভাবে সেট আপ করা। তো এদিক থেকে আমার কাছে মনে হয় ইন্ডিয়া একটু এগিয়ে থাকবে। আর বাট ওপেনিং পার্টনারশিপ যদি আপনি কম্পেয়ার করেন দু দলের মধ্যে, তাহলে আমার কাছে মনে হয় যে ভালো ফর্মে আছেন ইংল্যান্ডের দুজন। আমার কাছে মনে হয় ফিল সল্ট এবং জস বাটলার যেভাবে টুর্নামেন্টটা শুরু করেছেন, বা পাওয়ার প্লেটা যদি জস বাটলার যদি পাওয়ার প্লে পর্যন্ত থাকতে পারেন, আমার কাছে মনে হয় যে তিনি ম্যাচের সম্পূর্ণ চিত্র পাল্টে দিতে পারেন। ওকে, আমি চলে যাব রিয়াসত ভাইয়ের কাছে আবারও। এই যে বৃষ্টির একটা আধিক্য, যদি বৃষ্টির জন্য খেলাটা না হয় তাহলে কিন্তু ইন্ডিয়া মানে এগিয়ে যাবে। অন্যদিকে আপনি রিয়াসত ভাই নিজে একটা কথা বলেছিলেন যে সেকেন্ড সেমিফাইনাল, যদি সেমিফাইনালে ইন্ডিয়া যায় তাহলে তারা সেকেন্ড সেমিফাইনাল খেলবে, এটা আগে থেকে নির্ধারিত করা। এই প্রসঙ্গ নিয়ে আপনি কি বলতে চাইবেন আজকে? মানে খুব দুঃখজনক, দেখেন যে সেকেন্ড সেমিফাইনাল ইন্ডিয়া খেলবে এবং সেকেন্ড সেমিফাইনাল বলতে হচ্ছে গায়ানায় যে ম্যাচটা হবে সেটাতেই তারা খেলবে। গায়ানার উইকেটটা হচ্ছে অনেকটা লো উইকেট টাইপের এবং সেটা সম্পর্কে তাদের পূর্ব ধারণা রয়েছে এবং সেই কারণে মানে তারা হচ্ছে আলটিমেট টার্গেট তো আসলে ইউএস এর ম্যাচেস গুলো ছিল না ইন্ডিয়ার, তাদের টার্গেট ছিল হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আসলে মূল বিশ্বকাপটা যখন শুরু হবে তখন তারা তাদের ফেলকে দেখাবে। এই কারণে কিন্তু তাদের স্কোয়াডে আমরা দেখেছি 4 জন স্পিনার তারা নিয়েছিলেন এবং তাদের দেখা দেখে তাদের ছোট ভাই বাংলাদেশ তারাও 4 জন স্পিনার নিয়েছিলেন, যদিও আমরা কখনো তানভীরকে ইউজ করিনি। তো ব্যাপারটা হচ্ছে ওখানটায় যে তারা হচ্ছে 4 জন স্পিনার নিয়েছিলেন এবং সেমিফাইনালের সেকেন্ডটা খেলবে এবং আইসিসির যে বাইলস রয়েছে 93 পেজের একটা বাইলস, এটা আমি পড়ার চেষ্টা করেছিলাম, অনেক বড় বুঝছেন। তো 93 পেজের বাইলসের হচ্ছে 10-1-3 ধারা সম্ভবত যতটুকু মনে পড়ে, সেখানে স্পেসিফিক ভাবে বলা রয়েছে প্লেইং কন্ডিশনের মধ্যে যে ইন্ডিয়া তারা যদি কোয়ালিফাই করে টু দ্য সেমিফাইনাল তাহলে সেকেন্ড সেমিফাইনাল গায়ানায় যেটা অনুষ্ঠিত হবে সেটা খেলবে। প্রবলেম কিন্তু ওখানটায় না, মানে এই প্রবলেমটা অনেক আগের প্রবলেম, এই আলোচনাটা আমরা করেছি। প্রবলেমের জায়গাটা যেখানটায় খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে ইউ আর প্লেইং ইন আন্ডার আইসিসি টুর্নামেন্ট এবং সেই পার্টিকুলার টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে আপনি রিজার্ভ ডে রাখছেন, সেকেন্ড সেমিফাইনালে দেয়ার ইজ নো রিজার্ভ ডে। যেই ম্যাচটা ডিসাইড করবে যে প্রথম সেমিফাইনাল থেকে যেই দলটা থ্রু করেছে টু দা ফাইনাল তার পার্টনার কে হবে, তার মুখোমুখি কে হবে, সেই সেকেন্ড সেমিফাইনালে কোনো রিজার্ভ ডে নাই। যদি রিজার্ভ ডে না থাকে এটা কারোর জন্যই থাকবে না, যদি রিজার্ভ ডে থাকে সেটা সবার জন্যই থাকবে। এখন এই সিচুয়েশনটা যখন ক্রিয়েট করা হয় এবং এই সিচুয়েশনে বায়োলজি এটা উল্লেখ রয়েছে, খেলা যদি কোনো কারণে বৈরী আবহাওয়া না হয়, খুব ইন্টারেস্টিং পয়েন্ট, তাহলে যেই দলটা সুপার 8-এ বেশি পয়েন্ট পেয়েছিল, সুপার 8-এর তুলনামূলকভাবে দুই দলের মধ্যে সাকসেসফুল যেই দল, সেই দল অটোমেটিকলি ফাইনালে চলে যাবে। মানে সেকেন্ড সেমিফাইনাল যদি মাঠে না করায়, একটা বলও যদি খেলা না হয়, টস যদি না হয়, তারপরেও ইন্ডিয়া ফাইনাল খেলবে। এটা খুবই অ্যাবসার্ড এবং এটা ইন্ডিয়ার জন্য করা হয়েছে আমি বলছি না, এটা যে কোনো দলই আসলে বেশি পয়েন্ট নিয়ে সুপার 8 শেষ করতে পারতো, এটা তো আসলে কারো হাতে না। কিন্তু এটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। এটা কোন ধরনের নিয়ম আপনি বলেন? একটা দল সেমিফাইনাল পর্যন্ত চলে গেছে এবং তারপরে কি সে আগের রাউন্ডে কি করেছে সেটার হিসাব করে তাকে বাদ দিয়ে দিবেন আপনি? এটা হইতে পারে? এখন ফাইনালও যদি 2 দিন টানা বৃষ্টি হয় তখনও কি আপনি একই নিয়ম মানবেন? তখন তো আপনি করবেন না সেটা। তো আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভুলে ভরা, খুবই ইলজিক্যাল এবং খুবই মানে কি বলবো যে অবজেকশনেবল কোয়েশ্চেন্স যেগুলো তৈরি হয় সেগুলোকে ওয়েলকাম করে। এর আগেও আমরা দেখেছিলাম যে 2019 বিশ্বকাপে ইংল্যান্ড নিউজিল্যান্ডে যে ফাইনাল হয়েছিল, সেখানে দুই দলের স্কোরটা যখন সমান হয়ে যায় তখন নাম্বার অফ বাউন্ডারি কোন দল বেশি মেরেছে সেটার উপর নির্ধারণ করে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে গেল। এবার আমরা দেখছি যে বৃষ্টির কারণে খেলা যদি না হয় তাহলে হচ্ছে যেই দল সুপার 8-এ ভালো করেছিল, অথচ দুই দল কিন্তু সুপার 8-এ এক গ্রুপের না, ভিন্ন গ্রুপ থেকে এসেছে, এখানটাও তো তুলনাটা হয় না। মানে সুপার 8-এ মনে করেন আপনি আর আমি লুডো খেলেছি, কথার কথা আমি আপনাকে হারাইছি, সেটা কিন্তু ভ্যালিড যে ঠিক আছে আমি যেহেতু আপনার থাকা আগায় ছিলাম, তাই তো? এখন ইংল্যান্ড আর ইন্ডিয়া তো এক গ্রুপে ছিল না সুপার 8-এ, আপনি তাহলে কিভাবে এটা কম্পেয়ার করেন ভাই? সিনারিও, উইকেট, প্রতিপক্ষ সবই তো আলাদা, কিন্তু সেটাকে কম্পেয়ার করা হচ্ছে। এবং দুঃখজনক হলো সত্য, যেই ঘটনার কথা আমি বললাম এই ঘটনাটা হয়তো আজকে বাস্তবায়িত হওয়ার পথে যথেষ্ট সুযোগ রয়েছে। ম্যাচ শুরুর আগে 50% বিবিসি আমি দেখছিলাম ওয়েদার ফোরকাস্টে রয়েছে রেইনিং, এবং 1 ঘন্টা পরে এটা 75%-এ বেড়ে যাবে এবং এটাও বলা আছে যে থান্ডারস্টর্ম আজকে হতে পারে গায়ানাতে। সো এটা যদি হয় তাহলে ম্যাচ মাঠে না গড়ালে ইন্ডিয়া অটোমেটিকলি ফাইনালে চলে যাবে। এক্স্যাক্টলি, এবং আমরা হতাশাগ্রস্ত হয়ে টেলিভিশনের সামনে বসে থাকবো খেলা দেখার জন্য। আলোচনায় আসবো, তার আগে একটু প্রবাবল 11টা দেখে নেই। ফার্স্ট ইন্ডিয়ার কথাই যদি বলি, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ট, সূর্য কুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা। আমার কাছে যেটা মনে হয় যে ইন্ডিয়া যে ধরনের ক্রিকেট খেলছে এই মুহূর্তে দলের চেঞ্জ খুব একটা বেশি আনবেন আমার কাছে মনে হয় না, দরকার আছে, কিন্তু বাট
একটি জায়গা আমার কাছে মনে হয় যে স্পিনের দিক থেকে যুবরাজ চাহালের কিন্তু আপনার এই ইংল্যান্ডের সাথে কিন্তু ট্র্যাক রেকর্ড অনেকটাই ভালো, যদিও তিনি এই টুর্নামেন্টে কিন্তু স্টিল এখন পর্যন্ত একটি ম্যাচও পাননি, কিন্তু তারপরও বাট হি ইজ রেডি। আমার কাছে মনে হয় এই ধরনের খেলোয়াড়রা, কারণ সব সদ্য সমাপ্ত কিন্তু আইপিএলে কিন্তু তিনি ভালো বল করেছেন, এবং এই ধরনের প্লেয়ার এমন নয় যে পরীক্ষার জন্য তাকে নামানো হবে, সেরকমটাও নয়, তিনি প্রফেশনাল এবং তিনি রেডি আছেন। আমার কাছে মনে হয় এই একটা জায়গা হয়তো চেঞ্জ আনা যেতে পারে, যেহেতু তার ট্র্যাক রেকর্ডগুলো আপনার ইংল্যান্ডের মতো ব্যাটসম্যানদের সাথে তার ট্র্যাক রেকর্ডটা ভালো, তো এটা একটা হতে পারে। আর ইন্ডিয়া আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে ধরনের ক্রিকেট খেলছে বা বলারের যে ধরনের সাপোর্ট দিয়ে আসছে অসাধারণ। আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে ব্যাটিংয়ের থেকে বোলিংটা তাদের বেশি ক্লিক করেছে, যদিও ব্যাটসম্যানদের ব্যক্তিগত কিছু উল্লেখযোগ্য রোহিত শর্মা কিন্তু লাস্ট ম্যাচে খুব ভালো করেছেন, অসাধারণ। তো বললাম যে মানে রোহিত শর্মা ফর্মে ফেরাটা কিন্তু ভারতীয় দলের ব্যাটিংয়ের জন্য আমার কাছে মনে হয় যে বাড়তি একটা শক্তি দাঁড়িয়েছে, এবং যদিও তারা রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছ থেকে কিন্তু তারা এক্সপেকটেশন আরও অনেকটাই কিন্তু বেশি, কিন্তু তারা কিন্তু সেরকমভাবে মেলে ধরতে পারছিলেন না, দুজন একত্রে যে বড় একটা পার্টনারশিপ দিতে পারছিলেন সেটাও কিন্তু হচ্ছিল না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় রোহিত শর্মার ইনিংসটা আমার কাছে মনে হয় কাব্যিক ইনিংস নো ডাউট, কিন্তু তারপরেও তিনি ফর্মে ফিরেছেন, এটা আপনার ড্রেসিং রুমের জন্য একটা স্বস্তির ব্যাপার, এবং ক্যাপ্টেনের ব্যাট থেকে যখন এরকম রান আসে তো তখন অন্যান্য যারা ইয়াংস্টার প্লেয়ার থাকেন তাদের জন্য একটা বাড়তি একটা অনুপ্রেরণার জায়গা হয়ে দাঁড়ায়। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে তারা একটা খুব ভালো অবস্থানে আছে ব্যাটিং স্ট্রেন্থের দিক থেকে। এখন যদি এই ম্যাচে ম্যাচ যদি আজকে বৃষ্টির কারণে মাঠেই না গড়ায় সেটা দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, কিন্তু ম্যাচ যদি মাঠে গড়ায় আমার কাছে মনে হয় যে আজকে কিন্তু বিরাট কোহলির কিন্তু একটা জ্বলে ওঠার কিন্তু আরেকটা সুযোগ আছে। বিরাট কোহলি ইজ এ ব্যাটসম্যান, তিনি যে কোনো সময় জ্বলে উঠতে পারেন, তার ফর্ম হয়তো স্ট্রাগলিং করছেন, তিনি অফর্মে আছেন আমি সেটা বলবো না, তিনি স্ট্রাগল করছেন। শুধু বিরাট কোহলি না, এই টুর্নামেন্ট জুড়ে অনেক বড় ব্যাটসম্যান আমরা দেখেছি যে প্রথম লিগ রাউন্ড থেকে শুরু করে নিয়ে স্টিল সুপার 8 পর্যন্ত কেউ কিন্তু ভালো পারফরমেন্স করছিলেন না, বিকজ অফ আইডিয়াল টি-20 উইকেট আমার কাছে মনে হয় না এই বিশ্বকাপে আমরা পেয়েছি। তো সেদিক থেকে উইকেটেরও অনেক স্লো থাকার কারণে অনেক ব্যাটসম্যান রান করতে পারেনি, সেম বিরাট কোহলিও স্ট্রাগল করছেন, রান করতে পারছেন না, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে তার সেই ক্যাপাবিলিটি আছে এবং সেই গুণাবলীগুলো আছে যে কীভাবে রানে ফেরা যায়, সেই গুণগুলো কিন্তু তার ভিতরে আছে। তো নো ডাউট যে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ অনেক স্ট্রং, সেম অ্যাজ আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপও কিন্তু আমার কাছে মনে হয় সমৃদ্ধ। তো সেদিক থেকে ব্যাটিংয়ে আমার কাছে মনে হয় খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখতে পাবো। আজকে আসলে ম্যাচটা হওয়া খুব জরুরি, মানে বৃষ্টির জন্য দুঃখ হচ্ছে আমার, কারণ আজকের এই ম্যাচটা দেখে দর্শক যে পরিমাণ আনন্দ পেত, মানে একদম শিয়ানে লড়াই হওয়ার মতো একটা ব্যাপার। আমি একটু ইংল্যান্ডের প্রবাবল 11টা দেখে রিয়াসাত আজিমের কাছে যাব। ইংল্যান্ডের দিকে যদি একটু তাকাই, ফিল সল্ট, জশ বাটলার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মোয়েন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জফরা আর্চার, আদিল রশিদ, মার্কুট এবং রিচি টপলে। রিয়াসাত আজিম শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে এই মুহূর্তে? জি শুনছি। প্রবাবল 11 নিয়ে কথা বলছিলাম ইংল্যান্ডের, এবং একটু আগে কিন্তু চাহালের কথা বলছিলেন অপি ভাই, যে হয়তো চাহালকে আনা যেতে পারে আজকের এই ম্যাচে। আমি জানি না আসলে আপনার কি মতামত, এবং অন্যদিকে ইংল্যান্ডের টিমটা নিয়ে কি বলতে চাইবেন? আমার কাছে মনে হয় দুই দল খুব বেশি কম্বিনেশন ভাঙার চেষ্টা করবে না, কারণ আপনি যদি খেয়াল করে দেখেন ইংল্যান্ড শুরুটা খারাপ করেছিল টপ 8-এ যাবার মিশনে, টপ 8-এর যে মিশনটা শুরু হয়েছিল সেখানে সেমিতে যাবার মিশনে, বাট এরপর কিন্তু তারা খুব স্ট্রংলি কামব্যাক করেছে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে তারা আসলে তাদের ফ্লো নষ্ট করতে চাইবে, চান্সেস ভেরি লো। আর ভারত তো চাইবে না, কারণ হচ্ছে লাস্ট ম্যাচ তারা যেটা খেলেছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল এগেইনস্ট অস্ট্রেলিয়া। সো whenever you are registering a win against অস্ট্রেলিয়া, এরকম একটা দলের বিপক্ষে আপনি জয় পেলেন এবং সেখানটায় খুব খারাপ পারফরমেন্স কেউ করেছে, এই টাইপের যদি আপনার কেউ না থাকে, মানে খুব বাজে পারফরমেন্স করছে, তাহলে আমার কাছে মনে হয় যে চান্সটা কম। ডেফিনেটলি অপিভাই যেটা অ্যাড করেছেন এটা লজিক্যাল, বাট কতটুকু আসলে এই সিচুয়েশনে এটা অ্যাপ্লিকেবল সেটা নিয়ে প্রশ্ন আছে। একদম, এটা আপনি একদম ঠিকই বলেছেন। আমি একটু প্লেয়ার টু ওয়াচ দেখে নিব। ইন্ডিয়ার আর্শদীপ সিং লাস্ট টি20 উইকেট নিয়েছেন 8টি, এভারেজ হচ্ছে 12.9 এবং ইকোনমি 8.6। অন্যদিকে ইংল্যান্ড, জশ বাটলার রান করেছেন 125 লাস্ট টি20তে, এভারেজ হচ্ছে 62.5 এবং স্ট্রাইক রেট 156.3। দেখুন আমার কাছে মনে হয় জশ বাটলারটা এগিয়ে এই কারণেই যে সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়েই কিন্তু তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন এবং উইকেট কিপিংও ভালো করছেন এবং দলকে সামনের থেকে নেতৃত্ব দিচ্ছেন। তো এই জায়গাটা এখানে মনে হয় যে তার কৃতিত্ব অবশ্যই পাওয়া উচিত, এবং এই কারণেই আমি জশ বাটলারের কথাই বললাম। আর আর্শদীপ সিং তিনি নো ডাউট যে তিনি ট্যালেন্টেড বলার, কিন্তু তার থেকেও বেশি আমার কাছে মনে হয় যে জাসপ্রীত বুমরা, বিকজ এমন একজন বলার, এমন একজন শক্তি যে কিনা সম্পূর্ণ ব্যাটসম্যানদের চিত্র পাল্টে দিতে পারে, এমন একজন বলার যেহেতু ইন্ডিয়ার টেন্টে আছেন, এটা কিন্তু ইন্ডিয়ার বিরাট বড় একটা শক্তি। এবং রান কন্টেইন যদি করতে হয় জাসপ্রীত বুমরাকে দরকার হয়, উইকেট টেকিং যদি নিতে হয় জাসপ্রীত বুমরাকেই আনতে হয়। তো এই ধরনের বলার যখন দলে থাকবে তখন কিন্তু বাড়তি একটা শক্তি। এবং আর্শদীপ সিং তিনি হয়তো সম্প্রতি সময় তিনি
উইকেট সংখ্যা তার খুব ভালো, যে তিনি লাস্ট 3টি ম্যাচে 8টি উইকেট তুলে নিয়েছেন। হয়তো আপনার জাসপ্রীত বুমরার ক্ষেত্রে উইকেট সংখ্যা কম, কিন্তু বাট তার ইকোনমিক্যাল বোলিং T20 ফরম্যাটের জন্য আমার কাছে মনে হয় আইডিয়াল, এবং তিনি যথেষ্ট ভালো বল করে যাচ্ছেন, এবং মেন শক্তি হবে আপনার আমার কাছে মনে হয় জাসপ্রীত বুমরা আজকের ম্যাচ। ওকে, রিয়াসাত ভাইয়া, আজকের মানে ম্যাচটা আমরা সবাই জানি যেখানে হচ্ছে গায়ানাতে, এবং সেখানে বৃষ্টির আধিক্য রয়েছে, এবং যদি আমি আসলে মানে বোলিং ভার্সেস বোলিং নিয়ে কথা বলতে বলি, তাহলে কি বলবেন ইংল্যান্ডের বোলিং ভার্সেস ইন্ডিয়ার বোলিং? অফকোর্স ইন্ডিয়া অনেক এগিয়ে আমার কাছে মনে হয়, কারণ এই টাইপের কন্ডিশনটা তারা অনেক বেশি ইউজ টু এটার সাথে বলেই কিন্তু শুরুতেই আইসিসি যখন এই ম্যাচে বা এই ম্যাচ না পুরো টুর্নামেন্টে যখন বাইলস বা প্লেইং কন্ডিশন আমরা যেভাবে এটা কাটিয়ে দেবো এটা কেন সেটা ঘোষণা করেছিল যে ভারতের ম্যাচটা যেন সেমিফাইনালে ভারত উঠলে গায়ানাতে হয়। মানে তারা বুঝতেছেন যে তারা কন্ডিশনটাকে কতটুকু কনফিডেন্টলি নিজেদের মধ্যে অ্যাডপ্ট করেছে, যে তারা এটাকে বাধ্য করেছে বিসিসিআই আইসিসি কে এই ব্যাপারটাকে তাদের বাইলজের মধ্যে ধারার মধ্যে ঢুকিয়ে এনশিওর করতে যে ইন্ডিয়া ওখানটাতেই খেলবে। তো এরকম যখন একটা ব্যাপার আসে, এবং একই সাথে আপনি যদি স্পিন অ্যাটাকটা দেখেন, আমি শুরুতেই বলছিলাম যে ভারত তাদের যে স্কোয়াডটা রয়েছে ওয়ার্ল্ড কাপে সেখানটায় 4জন স্পিনার নিয়ে গেছে, এবং এই 4জন স্পিনার নেয়ার কারণটাই হচ্ছে কিন্তু আসলে তারা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যখন মূল পর্বটা শুরু হবে বিশ্বকাপের সুপার লিগ থেকে, সেখানটায় তারা স্ট্রাগল করতে চায় না, প্রতিপক্ষের পরীক্ষাটা নিতে চায়। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি ভারত বোলিং অ্যাটাকের দিক থেকে অনেক এগিয়ে। জাসপ্রীত বুমরার কথা একটু আগে বলছিলেন অপি ভাই, বুমরার ইকোনমি হচ্ছে এবারের টুর্নামেন্টে 4.1 বা এরকম কিছু একটা, মানে অবিশ্বাস্য এত ভালো বল করা। এবং প্রতিপক্ষকে কিন্তু যেই প্রতিপক্ষই হোক না কেন, ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটিং অ্যাটাক হোক না কেন, তারা কিন্তু ওই বুমরার 4টা ওভারে অ্যাটাকিং হবে না, দেখে খেলবে, সমীহ করবে, এবং বাকি 16 ওভারে তারা প্ল্যান করবে। এই প্ল্যানটা নিয়ে ইন্ডিয়ার এগেন্স্টে ব্যাটিং এ নামে। তো এটা হচ্ছে বাস্তবতা, রিয়েলিটি। এবার আপনি টি20 ম্যাচেস খেলছেন, কিন্তু আপনি বুমরার 4 ওভারকে অনেকটা অমিট করেই খেলছেন। আপনি বাধ্য হচ্ছেন যে বুমরার প্রতি আমরা অ্যাটাকিং হব না, 4 ওভারে রানা বল হলে খুবই ভালো, কিন্তু আরেকটু যদি বেশি হয় তাহলে আরো ভালো, বাট উই আর নট গোইং টু বি অ্যাটাকিং। ওই দিক থেকে আমার কাছে মনে হয় করে খেলার চিন্তা করা আর কি, একদমই নো ডাউট। একেবারেই তাই। অন্যদিকে কিন্তু ফিল সল্ট বা আপনি বলছিলেন যে জশ বাটলার এবং তারপর জনি বেয়ারস্টো রয়েছে, তারা জ্বলে উঠলে আবার কিছু লাগে না, কারণ তখন ফিল সল্ট হয়তো একটা সল্টি পারফরমেন্স দেখাবে, খুব দারুণ একটা ইনিংস খেলে দেবে। দেখুন তাদের টপ অর্ডার ব্যাটিং লাইন আপটা আমি তো কিছুক্ষণ আগে বললাম যে এই সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে প্রথম 6 ব্যাটসম্যান সবারই কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু 50 ঊর্ধ্ব রান আছে। তো সেদিক থেকে তারা কিন্তু কেউ অফ ফর্মে নেই, এবং ছন্দে নেই সেটাও বলা যাবে না, তারা সকলেই ছন্দে আছেন। এবং লাস্ট আমার কাছে মনে হয় যে হ্যারি ব্রুক এবং লিভিংস্টোনের আমার কাছে মনে হয় যে লাস্ট যে পারফরমেন্সটা, এই পারফরমেন্সটা হওয়ার কারণে তাদের ব্যাটিং শক্তিটা আরও একটু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং যদিও তারা এই ধরনেরই ব্যাটসম্যান, কিন্তু একত্রে টিম ওয়ার্কগুলো আমার কাছে মনে হয় চমৎকার তারা করে যাচ্ছেন, বিদায় কিন্তু তারা কিন্তু আজকে কিন্তু সেমিফাইনালে, এবং ভুলে গেলে চলবে না তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা গুণাবলীগুলো দরকার দলের মধ্যে, সে সব গুণাবলী কিন্তু ইংল্যান্ড দলে আছে, এবং তাদের অভিজ্ঞতাটা আছে যে সেমিফাইনালের মতো জায়গায় কী ধরনের ক্রিকেট খেলতে হয়, সেই অভিজ্ঞতাটা আছে। বাট আমার কাছে মনে হয় আজকে উইকেটটা খুব ট্রিকি একটা উইকেট হতে পারে, যেহেতু গায়ানাতে খেলা, এবং গায়ানাতে কিন্তু বিরাট বড় কিন্তু আপনার একটা ইন্ডিয়ান কমিউনিটি সেখানে আছে। তো কমিউনিটির সাপোর্টটা হয়তো ইন্ডিয়া হয়তো পাবে, কিন্তু উইকেটের আচরণটা আমার কাছে যেটা মনে হয় যে উইকেট যে ধরনের স্পিড বা ব্যাটসম্যানরা আশা করবে সেটা হবে না, বরঞ্চ স্লো উইকেট হবে। এবং ইন্ডিয়ার স্পিনারদের যেহেতু সংখ্যা বেশি, সেখানে স্পিনারদের আধিক্য থাকবেই, কিন্তু ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কঠিন চ্যালেঞ্জ হবে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের স্পিনটা হ্যান্ডেল করতে। যদি স্পিনটায় যদি তারা রান তুলতে পারেন, আমার কাছে মনে হয় সেক্ষেত্রে তাদের টপ অর্ডার থেকে আমার কাছে মনে হয় যে জস বাটলার কিন্তু স্পিনটা এই সম্প্রীতির সময় খুব ভালো হ্যান্ডেল করছেন। বিকজ অফ সম্প্রীতির সময় কিন্তু তিনি আইপিএলে কিন্তু আমরা কিন্তু তাকে দেখেছি স্পিনটাই তিনি ভালো কিন্তু হ্যান্ডেল করেছেন। আমরা বিগত আজ থেকে 4-5 বছর আগে জানতাম যে ইংলিশরা হয়তো স্পিনে সাবকন্টিনেন্টের উইকেটে স্পিন খেলতে পারে না, কিন্তু সেই ধারণা থেকে কিন্তু এখন কিন্তু তারা সরে এসেছে, এবং এই সাবকন্টিনেন্টের উইকেটেও এবং বাইরের উইকেটেও তার স্পিন কিন্তু খুব পারদর্শী। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে একটা জমজমাট লড়াই আমরা দেখতে পাবো ব্যাটে বলে। এক্স্যাক্টলি, একদম শেষে রয়েছে, মানে গো ফর ইংল্যান্ড অর ইন্ডিয়া? ইন্ডিয়া। স্কোর কত আশা করছেন যদি খেলা হয়? যদি খেলা হয় অফকোর্স 180 to 190 আমি আশা করছি। ওকে, রিয়াসাত ভাইয়া, ইন্ডিয়া অর ইংল্যান্ড? প্রথমত হচ্ছে ডেফিনেটলি আই উইল গো ফর ইন্ডিয়া। প্রো কন্ডিশন হচ্ছে ইন্ডিয়া ফেভারিট। আর স্কোর অপি ভাই যেটা বললেন সেরকম হলে তো খুবই ভালো, কিন্তু এটা আসলে ফুল 20 ওভারস এর ম্যাচ হবে সেই কনফিডেন্স আমি আসলে দিতে পারছি না। কাটিং ওভারে ম্যাচ হওয়ার চান্স খুব বেশি, ডিএল ম্যাচে রেজাল্ট হওয়ার চান্স অনেক বেশি। তো আমার কাছে যেটা মনে হয় যে যেই দল আগে ব্যাট করবে তারা শুরুর দিকে ইনিশিয়ালি একটু ঝামেলায় থাকলেও তাদের জন্য সুবিধা হবে, কারণ পরে যেই দল ব্যাট করবে সেই দলের কিন্তু মানে একটা শুরুতে যদি আপনি ভালো স্কোর করে ফেলেন, আবার এরপর মাঝখানে যদি বৃষ্টি আসে, ডিএল ম্যাচে কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাট করতে যাওয়া দলের জন্য
টার্গেটটা টাফেস্ট হয়ে যেতে পারে, যেটা হয় সবসময় ডিএল মেথডে। তো যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমি মনে করি যে আপনি যদি পার ওভারে 8 রানস করে নিতে পারেন শর্টার ইয়েতে, তাহলে এটা এনাফ। 180-90 যদি হয়তো 20 ওভার খেলতে হবে, কিন্তু যত ওভার খেলা হবে পার ওভারে যদি অন্তত 8 করে নিতে পারে যেই দলই ব্যাটিং করুক, এটা এনাফ হবে। একদম, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ তাহলে শেষ করছি। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সাথে ইন্ডিয়া এবং ইংল্যান্ড দুই টিমের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। দেখা যাক আসলে আলটিমেটলি ফাইনালের হাসিটা কারা হাসে, অর্থাৎ আজকে সেমিফাইনাল শেষ হলেই তো একটা দল চলে যাবে ফাইনালে। তবে আমরা চাই যে বৃষ্টিটা বন্ধ হোক, একটা চমৎকার ম্যাচ আমরা উপভোগ করি, সেই আশা নিয়েই আজকের আয়োজন শেষ করছি। আপনারা দেখছিলেন যমুনা ব্যাংক প্রেজেন্স টিবিএস ম্যাচ অ্যানাটমি।